আধুনিক সভ্যতা নিরন্তর প্রগতিতে বিশ্বাসী। ইতিহাসের ব্যাপারে আধুনিক মানুষের অবস্থান হল এই সভ্যতা মানব উৎকর্ষের শিকড়, মানব ইতিহাসের চূড়ান্ত পর্যায়। উন্নয়ন, প্রগতি আর বিকাশের এই ধারা চলতে থাকবে অবিরত। এই কারণেই অতীতকে আমরা খুব সহজেই উপেক্ষা করি। অতীতের শিক্ষাগুলো আমাদের কাছে অপ্রাসঙ্গিক ঠেকে। তবে ইতিহাসের ব্যাপারে বিকল্প একটা দৃষ্টিভঙ্গি আছে, যেখানে মন ভালো করে দেওয়া বলির বদলে তাকানো হয় অতীত সভ্যতার উত্থান পতনের কার্যকরণের দিকে। অতীতের আলোকে বর্তমান মূল্যায়ন করা হয়। এই ধারার ঐতিহাসিকরা ইতিহাসকে সরল রৈখিক মনে করেন না। অতীত, বর্তমান আর ভবিষ্যৎকে ঊর্ধ্বমুখী গ্রাফ হিসেবে দেখেন না তারা। তাদের মতে ইতিহাস চক্রাকার। প্রত্যেক সভ্যতায় একই ধরনের কিছু প্রবণতা আর ছক ফিরে ফিরে আসে। তবে পরিস্থিতি আর প্রেক্ষাপট অনুযায়ী এক এক সভ্যতায় সেগুলোর প্রকাশ ঘটে এক একভাবে। চোখ বন্ধ করে একটা বিশাল নদী কল্পনা করুন, যে নদী পাক খেতে খেতে সামনে এগিয়ে যাচ্ছে, যে সরল রেখায় আগায় না, আবার বৃত্তের মতো এক জায়গায় ঘুরতে থাকে না। তার গতিপথ অনেকটা স্প্রিং এর মতো। ইতিহাস এই নদীর মতো। প্রতি অধ্যায়ে নাম বদলায়, চরিত্র বদলায়, বদলায় নানা খুঁটিনাটি, কিন্তু সভ্যতায় একই প্যাটার্নের পুনরাবৃত্তি হয়। এই হলো চক্রাকার ইতিহাসের তত্ত্ব। এই ধারার ঐতিহাসিকদের মধ্যে সবার প্রথমে আসে ইবনু খালদুনের নাম। পরবর্তী সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার বিশ্লেষণ থেকে প্রভাবিত হয়েছেন কোনো না কোনোভাবেই। সংক্ষেপে ইতিহাসের ব্যাপারে ইবনু খালদুনের মত হল, সূচনার পর প্রত্যেক সভ্যতায় বা সাম্রাজ্য ধাপে ধাপে বিকাশের একটি সর্বোচ্চ সীমায় পৌঁছায়। তারপর স্থবিরতা জেঁকে বসে। স্থবিরতার পর আসে অবনতি। এক সময় সেই সভ্যতার পতন ঘটে। ইতিহাসের মঞ্চ প্রস্তুত হয় নতুন কোনো সভ্যতার উত্থানের জন্য। এভাবেই বারবার উত্থান পতনের চক্র চলতে থাকে। প্রত্যেক সাম্রাজ্য কিংবা সভ্যতা নির্দিষ্ট কিছু পর্যায়ের মধ্য দিয়ে যায়। সভ্যতার পালাবদলের এই পর্যায়গুলোকে মোটা দাগে 7টি পর্যায়ে ভাগ করা যায়। 1. পথিকৃতদের উত্থান। 2. সামরিক প্রতিষ্ঠা ও বিস্তৃতি। 3. বাণিজ্যিক ও অর্থনৈতিক বিস্তৃতি। 4. সমৃদ্ধি ও প্রাচুর্য। 5. জ্ঞান, বিজ্ঞান ও শিল্পী উৎকর্ষ। 6. অবক্ষয়। 7. পতন। শুরুটা হয় একদল পথিকৃতের মাধ্যমে। তাদের মধ্যে কাজ করে শক্তিশালী সামাজিক সংহতি এবং সামষ্টিক পরিচয়ের অনুভূতি। এই সংহতির ভিত্তি হতে পারে গোত্র বা জাতিগত পরিচয়। তাদের বুকের ভেতর আগুন থাকে, চোখে থাকে স্বপ্ন। তারা যুদ্ধেংদেহী, কষ্ট সহিষ্ণু, বেপরোয়া। নিজেদের বন্ধন আর লড়াকু মনোভাবকে পুঁজি করে পথিকৃতরা ঐক্যবদ্ধ হয়। অস্তিত্ব রক্ষার তাড়না, যুদ্ধ জয়ের স্পৃহা আর অস্ত্রের শক্তির মাধ্যমে গোড়াপত্তন করে সভ্যতার। সামরিক প্রতিষ্ঠার পর আসে রাজনৈতিক স্থিতিশীলতা। শত্রুর আক্রমণ থেকে নিশ্চিন্ত হবার পর শাসন ব্যবস্থা স্থিতিশীল হয়। তখন শুরু হয় অর্থনৈতিক ও বাণিজ্যিক বিস্তৃতি। বাড়ে সচ্ছলতা, সমৃদ্ধি আর প্রাচুর্য। মানুষ তখন মনোযোগী হয়ে ওঠে জ্ঞান, বিজ্ঞান আর শিল্প চর্চায়। এ সময় সভ্যতা বিকাশের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ঠিক তারপর ঘটে ছন্দপতন। প্রথমে স্থবিরতা দেখা দেয়। সভ্যতা তার অন্তর্নিহিত শক্তি হারিয়ে ফেলতে শুরু করে। আত্মপরিচয়ের ভিত্তি থেকে বিচ্ছিন্ন হয়ে ধীরে ধীরে দুর্বল হতে থাকে তাদের সংহতি। নৈতিক অধঃপতন দেখা দেয়। ভাঙন ধরে সমাজে। পতনের ঠিক আগে প্রত্যেক সভ্যতা তীব্র অবক্ষয়ের একটা পর্যায় অতিক্রম করে, যে পর্যায়ের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল যৌন নৈরাজ্য আর যৌন বিকৃতি। আর তারপর আসে পতন। অবক্ষয়কালের আলোচনা আমাদের জন্য প্রাসঙ্গিক। কেবল প্রাসঙ্গিক না, অত্যন্ত জরুরি। কারণ আধুনিক পশ্চিমা সভ্যতা এখন এই পর্যায়ে পার করছে। এলজিবিটি আন্দোলন ও এর প্রসার এই অবক্ষয়ের নিদর্শন। এটাই এই আন্দোলনের সভ্যতাগত তাৎপর্য।
50-এর দশকেই সরকিন বুঝতে পারছিলেন এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সভ্যতার অবক্ষয়কালের সবচেয়ে প্রকট চিহ্ন হলো যৌন নৈরাজ্য। তবে এই পর্যায়ের আরও বেশ কিছু বৈশিষ্ট্য আছে, যার সবই আধুনিক পশ্চিমা সভ্যতার মধ্যে দেখা যায়। রোমান সাম্রাজ্যের পতনের সময়ে সাধারণ মানুষকে ভুলিয়ে রাখার জন্য নিত্য নতুন বিনোদনের আয়োজন করত সেই সময়কার ক্ষমতাসীনরা। গ্লাডিয়েটরদের যুদ্ধ, রথ চালানো, নাচ গানের উৎসব, হরেক রকমের ভোজ, একের পর এক উৎসব চলতেই থাকতো রোমে। পতন যতই এগিয়ে আসছিল, ততই পাল্লা দিয়ে বাড়ছিল বিনোদনের আয়োজন। আধুনিক সভ্যতায়ও এই ব্যাপারটা দেখা যায়। বিশ্বকাপ, লা লিগা, প্রিমিয়ার লিগ, ফর্মুলা 1, টি-20, ইউএফসি, হলিউড, বলিউড, রিয়েলিটি টিভি, স্ট্রিমিং প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া, সহজলভ্য বিনোদনের বন্যায় অনুভূতিগুলোকে অবশ করে রাখে মানুষ। আধুনিক মানুষ বিনোদনের জন্য বাঁচে। সভ্যতার এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে ওঠে নানান জাতের সেলিব্রিটি। ঘরের দেয়ালে, রাস্তার মাঝখানে, এমনকি পকেটে পুরে রাখা স্ক্রিনেও শোভা পায় আমোদ প্রমোদের এই ফেরিওয়ালাদের ছবি। অন্ধকে পথ দেখায় অন্ধের দল। অবক্ষয়কালে শিল্পের মধ্যেও অস্বাভাবিকতা, বাতিক ও বিকৃতি ঢুকে পড়ে। যৌন নৈরাজ্যের প্রভাব পড়ে শিল্প এবং সংস্কৃতিতে। কি যেন একটা হারিয়ে ফেলার অনুভূতি কাজ করে মানুষের মধ্যে। কেউ দামি খাবার, দামি পোশাক, মাদক, উচ্ছৃঙ্খল যৌনতার মধ্যে জীবনের সেই স্বাদ খুঁজে বেড়ায়। আবার কেউ ডুব দেয় কল্পজগতে। মজে থাকে কমিক বুকের সুপারহিরোদের গল্প, সোশ্যাল মিডিয়ার মরীচিকার জগৎ, অথবা ভিডিও গেমের জাদু বাস্তবতার মধ্যে। নিজের অতীতকে প্রশ্ন করতে শুরু করে, নিজের মূল্যবোধগুলোকে দেখে নেতিবাচকভাবে। তৈরি হয় নারীবাদ, উত্তর আধুনিকবাদ আর গুইয়ার তত্ত্ব। মানুষ এসব করে এক তিক্ত সত্যকে ভুলে থাকার জন্য। জীবন, সমাজ, সভ্যতা সব অর্থ হারিয়ে ফেলেছে। কোনো কিছুরই আর মূল্য নেই, অর্থ নেই। অবক্ষয়কালে সভ্যতার প্রাতিষ্ঠানিক কাঠামো ধীরে ধীরে ধসে পড়তে শুরু করে। দেখা দেয় ফুলে পেঁপে ওঠা অদক্ষ রাষ্ট্রযন্ত্র, মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক সংকট, সামাজিক বিশৃঙ্খলা, তীব্র রাজনৈতিক বিভক্তি, যোগ্য নেতৃত্বের অভাব, শিক্ষা ব্যবস্থার অবনতি, মুনাফাখোর আর মধ্যস্থভোগীদের দৈরাত্ম্য, ক্ষমতাসীন ও অভিজাত শ্রেণীর জনবিচ্ছিন্নতা, জনগণের হতাশা আর ক্রমশ বাড়তে থাকে নৈরাজ্য। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো অবক্ষয়কালের মানুষ আসন্ন পতনকে দেখতে পায় না। খাদের কিনারায় দাঁড়িয়ে বাস্তবতাকে ক্রমাগত অস্বীকার করে যায় মানুষ। উদ্ধত্ত তাদের অন্ধ করে রাখে। নিজেদের ক্ষয়ে যাওয়া সভ্যতার বাস্তবতা স্বীকার করতে পারে না তারা। বাস্তবতাকে মুছে দিয়ে তারা এমন এক কল্পরাজ্যে আশ্রয় নেয়, যেখানে প্রবেশাধিকার থাকে না কঠিন ও অপ্রিয় সত্যগুলোর। অবক্ষয় আসে যখন রোম পুড়ে যাওয়ার সময় নীররা বাঁশি বাজায়। অবক্ষয় আসে যখন মানুষ নক্ষত্রের দিক থেকে মুখ ফিরিয়ে স্বেচ্ছায় মদের সমুদ্রে অবগাহন করে। পাশ্চাত্য সভ্যতা আজ অবক্ষয়কাল অতিক্রম করছে। গত শতাব্দীর শুরুর দিকেই পতনের মুখোমুখি পৌঁছে গিয়েছিল ইউরোপ। ভেঙে পড়ার এই চিহ্ন দেখা গিয়েছিল 2 বিশ্বযুদ্ধে। কিন্তু ইউরোপকে বাঁচিয়ে দেয় আমেরিকা। পতনের ঠিক আগের মুহূর্তে আমেরিকা গ্রহণ করে পশ্চিমা বিশ্বের নেতৃত্বের ভার। বিশ্বমঞ্চে আবির্ভূত হয় পরাশক্তি হিসেবে। আমেরিকার বিপুল অর্থনৈতিক এবং সামরিক শক্তির কল্যাণে পশ্চিমা সভ্যতার জীবনচক্রের মেয়াদ কিছুটা বাড়ে। 90-এর দশকের শুরুতে কমিউনিজমের পতনের পর গণতন্ত্র আর পুঁজিবাদের বিজয় ঘোষণা করে পশ্চিম। 1000 বছরের সাফল্যের আগাম গল্প লিখতে শুরু করে অনেকেই। কিন্তু ইতিহাসের চক্র অনিবার্য। ততদিনে সভ্যতার সুপ্রাচীন ব্যাধি বাসা বেঁধে ফেলেছে মার্কিন সাম্রাজ্যের ভেতরে। পরের 3 দশক জুড়ে এই পচন তৈরি করে ব্যাপক যৌন ও সামাজিক নৈরাজ্যে, যা এখনো চলমান। একটা প্রশ্ন অনেকের মনে দেখা দিতে পারে, পশ্চিমা বিশ্ব কেন এলজিবিটি এজেন্ডা সারা বিশ্বে প্রচার করছে? পাশ্চাত্য যদি পতনের কাছাকাছি পৌঁছে গিয়ে থাকে, তাহলে কেন তারা পৃথিবী জুড়ে এখনো এসব চাপিয়ে দিতে পারছে? কেন তারা নিজেরা নিজেদের ধ্বংস করতে চাচ্ছে?
এই প্রশ্নের দুটো অংশ আছে। প্রথম অংশ পাশ্চাত্যের এলজিবিটি প্রচার নিয়ে। পশ্চিমা বিশ্ব এলজিবিটি প্রচার করছে কারণ আধুনিক পশ্চিমা সভ্যতার অনেকগুলো মৌলিক ব্যাধি এর মধ্যে একত্রিত হয়েছে। এলজিবিটি প্রচারের একটা কারণ পুঁজিবাদী শক্তি। এই আন্দোলনের সাথে দাতা, এনজিও, অ্যাক্টিভিস্টদের বিশাল এক নেটওয়ার্ক যুক্ত। এর সাথে যুক্ত ব্যবসা আর মুনাফা। অন্যদিকে নতুন স্নায়ুযুদ্ধ এলজিবিটি আমেরিকান প্রধান সংস্কৃতির পণ্য। এটি পশ্চিমের নব্য উপনিবেশবাদের প্রতীক ও হাতিয়ার। তাছাড়া এজেন্ডার সাথে জড়িয়ে আছে পশ্চিমের দিন ও আকীদাও। পশ্চিমের মানুষদের, বিশেষ করে ক্ষমতাসীন ও বুদ্ধিজীবীদের উল্লেখযোগ্য একটা অংশ আকীদাগতভাবে এই মতবাদ ও আন্দোলনকে সমর্থন করে। একইভাবে পাশ্চাত্যের শ্রেষ্ঠত্বের অনুভূতি যৌন বিপ্লব সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে দিতে তাদের চালিত করে। তবে কোরআনের আলোকে পাশ্চাত্যের এই তাড়নার পেছনে আরো কিছু কারণ আমরা দেখতে পাই। লূত আলাইহিস সালাম যখন তার কওমের বিকৃতির বিরোধিতা করেছিলেন, তখন তারা উপহাস আর ঘৃণা ভরে বলেছিল, এদেরকে বের করে দাও, এরা তো অতি পবিত্র হতে চায়। এই আয়াত থেকে বিকৃতির নেশায় আসক্ত মানুষের চিরন্তর এক মনস্তত্ত্ব আমাদের চোখে ধরা পড়ে। যারা সীমা লঙ্ঘন করে, নিজেদের কর্মকাণ্ডের বিরোধিতা তারা মেনে নিতে পারে না, অন্যদেরকেও তারা নিজেদের মতো বানাতে চায়, কারণ এটাই তাদের বিকৃতিকে স্বাভাবিক বানানোর উপায়। পশ্চিমের মধ্যে এই প্রবণতা দেখা যায়। কোরআন থেকে এই ব্যাপারে আরও একটি শিক্ষা পাই আমরা। ফিরআউন ও তার পরিষদবর্গ মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে সম্পদ খরচ করেছিল। এই প্রবণতা এখনো বিদ্যমান। আল্লাহ কোরআনে আমাদের জানিয়েছেন, মুসা বললেন, হে আমাদের রব, আপনি তো ফিরআউন ও তার পরিষদবর্গকে দুনিয়ার জীবনে শোভা ও সম্পদ দান করেছেন, যা দ্বারা তারা মানুষকে আপনার পথ থেকে বিচ্যুত করছে। এই আয়াতের এক ধরনের প্রতিফলন আমরা আজকের পৃথিবীতে দেখতে পাই। আজও পৃথিবীতে যৌন বিকৃতির এজেন্ডা এগিয়ে নিয়ে যাবার পেছনে কাজ করছে একদল অতি সম্পদশালী, অতি ক্ষমতাবান মানুষ, নব্য ফিরআউন ও তার পরিষদবর্গ। সবশেষে এলজিবিটি এজেন্ডার পেছনে অবশ্যই মানবজাতির আদি ও প্রধান শত্রুর একটি ভূমিকা আছে। কোরআনে মহান আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন, শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে বলেছে, সে মানুষকে বিচ্যুত করবে, বিভ্রান্ত করবে। যখন আমাদের পিতা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে নেমে আসতে হয়েছিল, তখন সেখানে তার ভূমিকা ছিল। নূহ আলাইহিস সালামের কওমের পূর্বপুরুষেরা যখন জড়িয়ে পড়েছিল শিরকে, তখনও সেখানে ভূমিকা ছিল তার। কুরাইশরা যখন দারুন নাদওয়ানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত নিল, সেখানেও উস্কানি দিয়েছিল ইবলিস। তার উপস্থিতি ছিল বদরের দিনেও। শয়তান মানব ইতিহাসের একটি সক্রিয় শক্তি। এই সত্য অস্বীকার করার উপায় নেই। কাজেই আধুনিক শিরক ও আধুনিক জাহিলিয়াতের পেছনে কোনো না কোনোভাবেই ইবলিসের ভূমিকা আছে। এই ধারণা অযৌক্তিক না। প্রশ্নের দ্বিতীয় অংশ সভ্যতার পতন নিয়ে। সভ্যতা আর সাম্রাজ্যের পতন রাতারাতি হয় না। পতন একটা লম্বা প্রক্রিয়া। ক্ষয় হয়ে ফাঁপা হয়ে যাবার পরও একটা বড় গাছ পড়তে সময় লাগে। বিশাল পরিত্যক্ত প্রাসাদ ধ্বংসস্তূপে পরিণত হতে লেগে যায় বছরের পর বছর। রোমান সাম্রাজ্য ক্ষয়ে ক্ষয়ে ধসে পড়তে সময় লেগে গিয়েছিল প্রায় 1 শতাব্দী। পাশ্চাত্য সভ্যতার পতনেও সময় লাগবে, তবে কয়েক শতাব্দীর বদলে কয়েক দশক হয়তো। পতনের একদম শেষ পর্যায়ে পৌঁছানোর আগে মানুষ এর বাস্তবতা স্বীকার করতে চায় না, বরং অতীতের গৌরবের কথা চিন্তা করে বিভিন্ন হঠকারী পদক্ষেপ নিতে থাকে। পতনের একদম কাছাকাছি গিয়েও গ্রিক, রোমান, বাইজেন্টাইন, পারস্য সব সাম্রাজ্য অর্থহীন বিভিন্ন সংঘাত আর প্রকল্পে ব্যস্ত ছিল। বাস্তবতাকে উপেক্ষা করে নিজেদের বানানো কল্পজগতে বন্দী হয়ে থাকলে এই ব্যাপারটা ঘটে। মানুষ পরম যত্নে সভ্যতার মিনার তৈরি করে। সময়ের স্রোতে সেই মিনার ক্ষয়ে ক্ষয়ে ধসে পড়ে। মানব জাতির গত 10,000 বছরের ইতিহাসে সভ্যতার উত্থান ও পতনের এক অনিবার্য চক্র দেখা যায়। সিন্ধু নদের উপত্যকায় গড়ে ওঠা হরপ্পা, মহেঞ্জোদারো, ক্যারিবীয় সাগরের স্বচ্ছ নীল পানি আর রেইন ফরেস্টের
গাঢ় সবুজের গা ঘেঁষে থাকা চোখ ধাঁধানো মায়ার সভ্যতা। দজলা আর ফোরাতের উর্বর মাটিতে রাজত্ব করা আশিরীয় আর ব্যাবিলনীয় সম্রাটরা, শুষ্ক মরুভূমি থেকে অ্যাব্রোকোব্রো পর্বতমালা আর ঘন সবুজ উপত্যকা জুড়ে থাকা পারস্য সাম্রাজ্য, আনাতোলিয়ায় রুক্ষ মাটিতে রাজ্য খোদাই করে নেওয়া হিট্রিট, আন্দিজ পর্বতমালা, উচ্চতায় মাথা তোলা ইনকা, একে একে কালের গর্ভে হারিয়ে গেছে সবাই। হারিয়ে গেছে মরুভূমির বুকে উদ্ধত্ত আর উচ্চবিলাসের চিহ্ন এঁকে দেওয়া মিশরীয় সভ্যতা। হারিয়ে গেছে নিরেট পাথর কেটে প্রাসাদ বানানো পেত্তার সুনিপুণ স্থপতিরা। হারিয়ে গেছে আলেকজান্ডার আর চেঙ্গিস খানের সাম্রাজ্য, হারুনুর রশিদের বাগদাদ, আন্দোলুসিয়ার দীর্ঘশ্বাস, সমৃদ্ধ সব সভ্যতা, পরাক্রমশালী সব সাম্রাজ্য, হাজার বছর স্থায়িত্বের স্বপ্ন দেখার রাজত্ব। পতন হয়েছে সবার। ইতিহাসের দিকে তাকালে নিরন্তর প্রগতি দেখা যায় না, বরং চোখে পড়ে ভাঙা গড়ার চক্র। আধুনিক মানুষ এই সত্যগুলো জানে, জেনেও উপেক্ষা করে। আমরা নিজেদের ব্যতিক্রম মনে করি যা সবার সাথে হয়েছে আমাদের সাথে তা হবে না। আধুনিকতা সবকিছু বদলে দিয়েছে, সব সমীকরণ পাল্টে গেছে। আগেকার কিছুই এখন আর প্রযোজ্য না, এমন বিশ্বাস বুকে চেপে সময়ের স্রোতে ঘুরপাক খাই আমরা। ইতিহাসের পুনরাবৃত্তি হয়, কিন্তু বোকা মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। 1956 সালে হার্ভার্ডের সমাজবিজ্ঞান অনুষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর পিরিটিন সরকিন প্রশ্ন করেছিলেন, মানবজাতির অবনতি হচ্ছে কিনা। তা নিয়ে এখন আর কোনো প্রশ্ন নেই। এখন প্রশ্ন হলো, মানবজাতি আত্মহত্যার এই পথে চূড়ান্ত পদক্ষেপ নেবে কিনা। এই প্রশ্নের উত্তর আজ আমাদের কাছে স্পষ্ট। মানবজাতি এই পদক্ষেপ নিয়ে ফেলেছে। তবে ঘুমের ঘোরে হাঁটা মানুষের মতো আধুনিক মানুষ এখনো বুঝে উঠতে পারেনি সে ঠিক কোথায় যাচ্ছে, তার গন্তব্য কোথায়। এই সভ্যতা, যা আমরা মুসলিমরা বেছে নিইনি, যা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, যাকে ভালোবাসতে এবং ভালোবাসাকে উন্নতি ও প্রগতি মনে করতে শিখেছি আমরা, তা আজ ধ্বংসের দোরগোড়ায়। পতনোন্মুখ এক সভ্যতার শেষ প্রান্তে অবস্থান করছি আমরা। পেছনে তাকিয়ে দেখুন ব্যাবিলন, মিশর, গ্রিস, রোম আর বাইজেন্টাইনের ইতিহাস। পুনরাবৃত্তি হচ্ছে সেই একই চক্রের, একই প্যাটার্নের। কিন্তু আমরা নিজেদের নিয়ে এত ব্যস্ত, এত অসুস্থভাবে আত্মকেন্দ্রিক, আত্মপরিচয়ের সংকটে এতটাই নিমগ্ন যে পতনের গন্ধ আমরা টের পাই না, পতনের শব্দ শুনতে পাই না। আমরা এত কাছে দাঁড়িয়ে আছি যে ক্যানভাস, কাগজ আর রঙের খুঁটিনাটি দেখতে পাচ্ছি, কিন্তু মূল ছবিটা দেখতে পারছি না। আমাদের ঘোর লাগা চোখে রঙের বিস্ফোরণ ধরা পড়ে, কিন্তু ধরা দেয় না বাস্তবতার অবয়ব। কিন্তু অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে না, পতন অনিবার্য। প্রশ্ন হলো, আমরা কি নিজেদের বাঁচাতে চাই, নাকি পাশ্চাত্যের অনুকরণ করে যেতে চাই ধ্বংস হবার আগ পর্যন্ত? আমরা মুসলিমরা কি মাঝ সমুদ্রে আগুন ধরে যাওয়া জাহাজের সাথে তলিয়ে যাব, নাকি আসমান ও জমিনের মালিকের উপর ভরসা করেই সমুদ্রে ভেলা বাসাবো নিজেদের?